আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প। গল্পের নাম অসতর্ক। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। যাত্রার আয়োজন চলছে, তোড়জোড় করে নয়, ঢিমে তালে। প্রয়োজনটা প্রবল, ইচ্ছেটা দুর্বল। কিন্তু প্রয়োজন নিয়েই জগৎ, ইচ্ছেকে নিয়ে কে কোথায় ঘরকন্যা করেছে। শেষ রাত্রের ট্রেন। শেষবারের মতো রাত্রের খাওয়াটা একসঙ্গে খেতে বসে সরোজকান্তি আফসোসের ভঙ্গিতে বলে ওঠে, বেশ থাকা গিয়েছিল একটা মাস। সত্যি নিরু, তোমার কাছে এসেছে এতটা অভ্যর্থনা আর সমাদর পাবো মোটেই ভেবে আসিনি। আসবার আগে বরং একটু ভয় ভয় করছিল। জলের গ্লাসটা মুখে তুলছিল বলেই বোধ হয় বন্ধুর কথাটা শেষ পর্যন্ত শেষ করতে দিলেন নিরুপম। শেষ হতেই চাপা হাসির গাম্ভীর্যে প্রশ্ন করল, ভয়টা কিসের? পাছে বাড়ি ঢুকতে না দিই? সরোজকান্তি হেসে বলে, অতটা না হোক, পাছে বিব্রত ভাবটা প্রকাশ করে বসো। নিরুপম মুচকি হেসে বলে, ভাগ্যিস মনের ভাব অপ্রকাশ রাখার আটটা আয়ত্ত আছে। যদিও আসন্ন বিচ্ছেদের আশঙ্কায় 3 ব্যক্তি ভেতরে ভেতরে শ্রিয়মান, তবু আজকের এই সামান্য ক্ষণটুকু বা কিসের বিষাদের বাষ্পে স্যাঁতস্যাঁতে করে ফেলবে কেন? সুদীর্ঘ 30টি দিন যেমন কেটেছে আলো ঝলমল শরৎ সকালের মতো, তেমনি কাটুক শেষের দিনটিও। অক্ষয় হয়ে থাকুক এই আনন্দের স্মৃতি 3 জনের জীবনেরই। প্রবাসী বন্ধু নিরুপম আর অতিথি দম্পতি শুভ্রা ও সরোজ। আনন্দ সৃষ্টি করতে পারাও একটা ক্ষমতা বৈকি, সে ক্ষমতা সকলের থাকে না। শুভ্রা খিলখিল করে হেসে উঠে বলে, মনের ভাব অপ্রকাশ? মিথ্যে অহংকার করতে হবে না মশাই, যথার্থ মনের ভাব মুখে চোখে উপচে উঠছিল, বুঝলেন? নিরুপম মৃদু হেসে বলে, সেটা তো অভিনয়। অতিথি দর্শনে আনন্দের ভান সজ্জনের রীতি। হয়েছে, আর রীতিনীতির মহিমা আওড়াতে হবে না। কোনটা অভিনয় আর কোনটা অভিনয় নয় সেটা বুঝে ফেলার দক্ষতা মেয়েদের স্বভাবসিদ্ধ। হতভাগা নির্বোধ পুরুষ জাতি সে যে ক্ষমতা একেবারেই নেই তাও নয়। সরোজকান্তি হেসে উঠে বলে, কিন্তু আজকে বোধ হয় জবনিকাটা একটু তাড়াতাড়ি টানাই উচিত। রাত 2টোতে উঠতে হবে। নিরুপম একটু অগ্রাহ্যের সুরে বলে, হ্যাঁ, রাত 2টোয় উঠতে হবে না আর কিছু। 3:30 ট্রেন, 3টে উঠলেই যথেষ্ট। গাড়ি তো বলাই আছে, কতক্ষণ লাগবে পৌঁছতে। সরোজকান্তি বলে, আর তোমার বান্ধবী যে বলে রেখেছিল চা না খেয়ে কখনোই যাওয়া যাবে না। শুভ্রা হেসে বলে, তা তো নয়, ট্রেনে চড়বার আগে 1 পেয়ালা চা আমার চাই, যে টাইমই হোক। তবু তো শুধু চায়ের আবদারটাই করেছি, বৃন্দাবনং পরিত্যাজ্য বলিনি তো আর। খাবার টেবিল ছেড়ে একতলার খোলা বারান্দায় এসে বসেছে ওরা। উড়ছে ঝোড়ো হাওয়া, বাইরের গাছপালাগুলো অন্ধকারে হাওয়ায় মুখ দাঁড়িয়ে আত্মরক্ষার সংগ্রাম চালাচ্ছে। বাতাসের আস্ফালন শব্দের সঙ্গে গাছেদের আর্তনাদ মিশে গেছে। থেকে থেকে আজরা এসে পড়ছে শব্দ। উঠি উঠি করেও ওদের একান্ত প্রিয় এই মনোরম জায়গাটুকুর আকর্ষণ ত্যাগ করতে পারছে না। 3 বন্ধুর অনেক সুখের স্মৃতি বিচারিত আছে এখানে। চেয়ারটাকে বাতাসের উল্টো মুখে ঘুরিয়ে নিয়ে সরোজ বলে, বলিনি ওইটুকুই আমাদের কপালের জোর। কিন্তু এও বলে রাখি, যাওয়া না যাওয়া তোমার হাতে, কিন্তু যথাসময়ে ঘুম ভাঙা সম্বন্ধে আমার ওপর কোনো ভরসা রেখো না। একবার ঘুমিয়ে পড়লে আর আমাকে ঠেঙিয়ে তোলা ছাড়া। থামিয়ে দিয়ে নিরুপম তাকে বলে, ঠিক আছে বন্ধু, ঠিক আছে, নিশ্চিন্তে নিদ্রা যাওকে। আমার সেই বিখ্যাত টাইমপিসটিকে অ্যালার্ম দিয়ে রেখে এসেছি তোমার ঘরে। সে একবার ডাকতে শুরু করলে কুম্ভকর্ণেরও নিদ্রাভঙ্গ হতে বাধ্য। বলিনি বুঝি কোনোদিন ওর গল্পটা? এখানে আসছি, দাদা ওটাকে প্রেজেন্ট করে বললেন, বিদেশে যাচ্ছিস, একা একা থাকবি, নতুন চাকরি,
ঠিক সময় উঠতে পারবি কিনা সন্দেহ, এই টেনে রোজ রাত্রে অ্যালার্ম দিয়ে রাখবি। প্রথমে এসে 2 দিন কিচ্ছু করিনি, কাজে জয়েন করবার আগের রাত্রে রেখেছি অ্যালার্ম দিয়ে, সময় হতে রেখে ভোর 5টাতেই দিয়েছি। আরে ভাই, যথাসময় নিজস্ব কালিয়াতি গলায় ডাকতে শুরু করলেন উনি। ডিসেম্বরের 5টা, সে একরকমই রাত, রীতিমতো অন্ধকার। হঠাৎ সেই অন্ধকারের বুক চিরে ঘড়ির শব্দ ছাপিয়ে আরও একটা বিকট শব্দ, ঠিক যেন একটা বন্য জন্তুর আর্তনাদ। আর সঙ্গে সঙ্গে অনুভব করলাম একটা বন্য জন্তুর নিবিড় আলিঙ্গন। কি কষ্টে যে ছাড়িয়ে নিয়েছিলাম ঈশ্বর জানেন। আলোটা জ্বালিয়ে দেখি নেগ্রো নয়, ভাল্লুকও নয়। শ্রীমান বুধন নাকি সাইরেনের শব্দ শুনে বোমার আতঙ্কে ছুটে এসেছে আমাকে বুক দিয়ে রক্ষা করতে। হেসে উঠল 3জনেই, কেবল সরোজ সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে বলে, আমরা হাসছি বটে, কিন্তু ভাবো তো কতখানি আন্তরিকতা, কতখানি বিশ্বস্ততা, কি সহজভাবে মিশে থাকে ওদের মধ্যে। তখন তো মাত্র 3 দিন তোমার সাথেও। নিরুপম মৃদু হেসে বলেছিল, তা তো বটেই, এই কোয়ার্টার্সেই কাজ করতো বরাবর। যে ভদ্রলোক আমার আগে এখানে ছিলেন তার নাকি নিতান্ত সুন্দর একটি বাচ্চা বেবি লোক ছিল, সেটিকে স্মরণ করে বসে বসে চোখের জল ফেলছিল। আমার সঙ্গে কোনো বেবি লোকের কোনো চিহ্ন না দেখে মনক্ষুণ্ণ হয়ে বললে, দিল নেহি লাগতা। বললাম, দেখিস বাবা, পরে বুঝবি আমিও তোর চাইতে খুব বেশি মাতব্বর নই। সেই থেকে রয়েই গেল। সরোজ একটু গম্ভীরভাবে বলে, সভ্য সমাজের ভালোবাসা আর অসভ্যদের ভালোবাসার অনেক তফাৎ নিরু, অনেক উঁচু দরের ওদের ভালোবাসা। শুভ্রা একটু বিদ্রুভস্যে বলে, থামো বাপু, এখন আর তোমার নীতিবাক্য আওড়াতে বসো না। প্রভুভক্ত কুকুরের নজির তো চিরকালই আছে, তাই বলে কি সে আর উঁচু দরের প্রেমকে নিয়ে কাব্য রচনা করছে? ওদের ভালোবাসা সেই ক্লাসেরই। সরোজ বলে, আমার মতে সেই ক্লাসটাই হচ্ছে ফার্স্ট ক্লাস। শুভ্রা বিদ্রুপের সুরে বলে, তোমার মত শুনলে মাঝে মাঝে ভিড়মি খেতে ইচ্ছে হয় আমার, কিন্তু নিরুপম বাবু, আমি বলি কি, ঘড়িতে অ্যালার্ম দেবার শ্রম স্বীকার করার চাইতে একক ঘন্টা সময় এইভাবে গল্প করে কাটিয়ে দিলেই বা ক্ষতি কী? নিরুপম কিছু বলবার আগেই সরোজ বলে ওঠে, যথেষ্ট ক্ষতি। তাহলে কালকে সারাদিন নিরু অফিসে বসে ঢুলবে, আর আমি ট্রেনে ঘুমিয়ে ঘুমিয়ে যথাসময় গাড়ি চেঞ্জ করতে ভুলব, ঘুম বন্ধ করে। শুভ্রা উচ্ছল কণ্ঠে বলে, তোমার আর কি চিন্তা, শুধু ওই ঘুমের তালেই আছো। বেশ তো, যাও না তুমি, নিশ্চিন্তে সুখে ঘুমাওগে, আমরা পরমানন্দে আড্ডা দিই বসে। কি বলেন নিরুপম বাবু? শুভ্রার প্রশ্ন শুনে নিরুপম যতটা না অস্বস্তি বোধ করে, বিস্মিত হয় তার চাইতে অনেক বেশি। এ কি আবার বেপরোয়া প্রস্তাব শুভ্রার? ঠিক এতটা উচ্ছ্বলিত ভাব ওর ব্যবহারে দেখেছে কি আর কোনো দিন? 3টি প্রাণীতে রাত্রির আহার পর্ব চুকিয়ে আড্ডা দিয়েছে বটে অনেক দিন, তাস খেলেছে, তর্ক করেছে, এমনকি গানও গেয়েছে মাঝে মাঝে, কিন্তু সেটা 3টি প্রাণীতে। বন্ধুকে বাদ দিয়ে বন্ধু পত্নীর সাথে রসালাপ, তাও এই নির্জন রাত্রে। রাত্রির গভীরতার দিকে তাকিয়ে বুকটা যেন থরথর করে ওঠে নিরুপমের। এত স্পর্ধা কিসের শুভ্রার? স্বামীর নিশ্চিন্ততার, নাকি নিজের বিশ্বস্ততার? কিন্তু সরোজ নিজস্ব পরিহাসের হাওয়ায় উড়িয়ে দেয় সব সংকোচ। মৃদু হেসে বলে, তোমাদের আড্ডাটা পরমানন্দের হবে সন্দেহ নেই, কিন্তু আমার ঘুমটা কি ঠিক নিশ্চিন্তে সুখের হবে? তোমার কি মনে হয় নিরুপম? নিরুপমের হয়ে শুভ্রাই উত্তর দেয়, হিংসুটেদের নিশ্চিন্ত ঘুম কোনোদিন হয় না, কিন্তু যাই বলো তুমি, কাঁচা ঘুমে উঠে সিল্কের শাড়ি জড়াতে বসাচ্ছে, এই বসে বসে সময়টা কাটিয়ে দেয়া অনেক আরামের। হঠাৎ উঠে দাঁড়ায় সরোজ, নিতান্ত সহজভাবে বলে, ও তাহলে সত্যিই এখন জাগতে চাও তুমি? আমি ভাবছিলাম ঠাট্টা করছো। আচ্ছা, তাহলে বসো তোমরা। গুড নাইট নিরুপম। ক্ষণকাল ওর অপসৃয়মান মূর্তির দিকে বিমূঢ়ভাবে তাকিয়ে থেকেই নিজেকে সামলে নিয়ে নিরুপম আস্তে আস্তে বলে,
দিলেন তো খেপিয়ে। কি হলো আপনার আজ? অমন বেপরোয়া ঠাট্টা করতে শুরু করলেন বা কেন? যান এখন মান ভাঙান গিয়ে। সরোজের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে শুভ্রাও একটু পাংশু হয়ে উঠেছিল বটে, কিন্তু নিরুপমের এই সাবধান বাণীতে উল্টো উৎপত্তি হলো। আরও বেপরোয়া জেদের ভঙ্গিতে বলে, ইস, মান ভাঙাতে দায় পড়েছে আমার। ঘুমাক নাও পড়ে পড়ে। বরং আজ রাত্রে আমাদের কালকে সেই কমিউনিজমের মূলতত্ত্ব সম্বন্ধে মুলতুবির তর্কটা শেষ করা যাক আজ। নিরুপম নিঃশব্দে চোখ তুলে ওর বিদ্যুৎ আলোকে উদ্ভাসিত মুখের দিকে তাকিয়ে দেখল। কোনো ইজমেরই মূলতত্ত্ব বুঝতে উদ্গ্রীব নয় সে মুখ। কেমন একটা উদ্ভ্রান্ত অস্থির ভাব, কোথায় যেন রয়েছে হঠাৎ জ্বলে ওঠা আগুনের আশঙ্কা। এই দীর্ঘ সহচর্যের মাঝখানে বহু চকিত মুহূর্তে এ মুখে এমনি একটা পরিচিত দীপ্তি ঝলসে উঠতে দেখেছে সে। কিন্তু আজকের মতো এত প্রখর, এত স্পষ্ট কি? এর দায়িত্ব নেওয়া কি সহজ? বিপদের মুখে দাঁড়িয়ে প্রত্যক্ষ বস্তুকে চোখ বুজে উড়িয়ে দেবার চেষ্টা করা ছাড়া আর কি করা যেতে পারা যায়? তাই নিরুপম জোর করে হেসে বলে, শেষ বেলাটুকু আর তর্কের কচকাচানিতে নিরস করে তুলে লাভ কি? আর কথাটা বলেই বুঝতে পারে অসাবধানে কি সর্বনেশে কথা বলে বসেছে সে। কথা শেষের সঙ্গে সঙ্গে নিরুপমের সমস্ত বুদ্ধি বৃত্তি অসার করে দিল একটা বিদ্যুৎ স্পর্শ, স্পর্শ আর স্বর। যে বিদ্যুৎ ঝিলিক মারছিল শুভ্রার সুরমা টানা চোখের তারায়, সেটা কি নেমে এসেছে নিরুপমের হাতের ওপর? এমন আত্মবিস্মৃত হচ্ছে কেন সে? ও কি বুঝতে চেষ্টা করছে এ স্পর্শকার, ঈশ্বর শুভ্রার কিনা? ও কি বুঝতে পারছে না একবার উচ্চারিত কথা সহস্রবার উচ্চারিত হচ্ছে কেন? অবিরত কে বলে চলেছে নিরুপমের কানের কাছে, সময়কে সরস করে তোলবার ক্ষমতা তোমার আছে। সময়কে, সময়কে। দূরের শহরের বিখ্যাত ঘড়িঘরে একটা একটা করে বাজল 12টার ঘণ্টা। হাত সরিয়ে নিয়ে নিরুপম স্নিগ্ধ স্বরে বলে, শুতে যাও শুভ্রা। সরোজ বেচারাকে মিথ্যে উৎকণ্ঠিত করে লাভ কি? শুভ্রা তাচ্ছিল্যের স্বরে বলে, উৎকণ্ঠিত হবার জন্য জেগে বসে থাকবার ক্ষমতা থাকলে তো বিছানায় পড়তে না পড়তেই অজ্ঞান হয়ে ঘুমায়। নিরুপম মৃদু হেসে বলে, আজ ঘুমায়নি, যাও। শুভ্রা হেসে বলে, যদি না যাই? নিরুপম বিরক্ত হয়ে বলে, নিতান্তই যদি না যাও বসেই কাটাতে হবে রাতটা। উপায় কি? ক্রমশ নিজেকে যেন ফিরে পাচ্ছে নিরুপম। শুধু এইটুকু, শুধু উপায়হীনতা, আর কিচ্ছু নয়। সর্বনাশের ছায়া শুভ্রা সুরমা টানা কালো চোখে, সর্বনাশের ইশারা ওর চাপা উত্তেজিত কণ্ঠস্বরে। কিন্তু নিরুপম আর ভয় পাচ্ছে না ওতে। আরও সহজ পরিহাসের সুর নকল করে বলে, আর যাহা আছে তাহা প্রকাশের নয়, বহে যাহা মর্ম বোঝে। কিন্তু দুপুর রাতে এখন রবীন্দ্রকাব্য আওড়াতে বসলে কাব্যবোধীন বুধন হতবাগাটার অবস্থা সঙ্গীন হয়ে উঠবে। ঘুম বলে মরে যায় হতবাগা, ঘুমাতে পাচ্ছে না। সচকিত হয়ে ওঠে শুভ্রা। স্থান কাল পাত্রের জ্ঞান ফিরে পায় বুঝিবা। বিস্ময় উদ্বিগ্ন প্রশ্ন করে, বুধন কেন, তার আবার ঘুমোতে কি হলো? কোথায় আছে সে? চোখের ইশারায় সামনের অন্ধকার মাঠের একটা জায়গার দিকে শুভ্রাকে অবহিত করে নিরুপম বলে, ওই নিচে গাছতলায় বসে আছে চাদর মুড়ি দিয়ে। আরও উদ্বিগ্ন শোনায় শুভ্রার গলা, কেন? রাত দুপুরে ঝড়ের মুখে ওরকম মাঠের মাঝখানে বসে আছে কেন? নিরুপম বলে, খুব সম্ভব আমাদের পাহারা দিতে ওই জায়গাটাই ও দৃষ্টিকোণের পক্ষে সুবিধা বলে মনে করেছে। শুভ্রা অবাক হয়ে বলে, জানতে তুমি? নিরুপম বলেছিল, আন্দাজ করেছিলাম, দেখতে পেলাম। ভয়ঙ্কর ভীতু লোকটা। ঘড়ির অ্যালার্মকে বোমের সাইরেন বলে ভুল করে বুক দিয়ে রক্ষা করতে ছুটে আসে। অপমানে মুখটা কালো হয়ে যায় শুভ্রার। সে উঠে দাঁড়ায়, চলে যেতে যেতে বলে যায়, ও, সেই রক্ষা কবচের ভরসাতেই বুঝি এতক্ষণ তুমি এত নিশ্চিন্তে ছিলে এখানে? চলে যাওয়ার অধৈর্য ব্যস্ততায় বেতের চেয়ারটা উল্টে পড়ে গেল।
মিনিট খানেক স্তব্ধ হয়ে গেল। আস্তে আস্তে চেয়ারটা তুলে সোজা করে দিয়ে পেছনের পর্দা ঠেলে দিয়ে নিজের ঘরে ঢুকে যায় নিরুপম। কে জানে শুয়ে পড়ল না বসেই থাকলো। ঘরটা অন্ধকার, তাই বোঝারও উপায় নেই। কিন্তু যত রকম নাটকীয় ঘটনার একত্র সমাবেশ কি এই রাত্রিটুকুর জন্যই কি তোলা ছিল? কিছুক্ষণ পরে আবার যে শুভ্রা এরকম একটা উন্মত্ত অধীরতায় নিরুপমের ঘরে এসে আছড়ে পড়বে, তা কে বা ভেবেছিল? রক্ষেই এসেই আলোটা জ্বেলে দিয়েছে। শুভ্রা আবেগের সঙ্গে বলেছিল, নিরুপম, জব্দ করে দাও ওকে, চিরদিনের মতো ওর মাথাটা হেঁট করে দাও। পালিয়ে চলো আমাকে নিয়ে, একলা ফিরে যাকো। কি পাগলামি করছো শুভ্রা, হলো কি? শুভ্রা রাগত স্বরে বলেছিল, ঘরে খিল আটকে রেখেছে ও, নিশ্চয় জানে জেগে আছে, তবু খুলল না। বারবার ধাক্কা দিলাম, তবু চুপ করে থাকলো। নিরুপম অবাক হয়ে বলেছিল, কিন্তু জেগে আছে কে বললে তোমায়? তুমিই তো বলো ঘুমালে অজ্ঞান। চলো দেখি। শুভ্রা বলেছিল, ঘুমায়নি ও, আমি জানি। ঘুমালে খিল লাগাতো না, ইচ্ছে করে, শুধু আমায় অপমান করবার জন্যই। আমি এত রাত অবধি বাইরে থাকলাম তাই। কান্নায় ভেঙে পড়ে শুভ্রা। নিরুপম যেন ভাবতে পারছে না ঘটনাটা কি ঘটে যাচ্ছে। কোনো নাটকের অভিনয় দেখছে না তো? এরকম অবিশ্বাস্য ঘটনাও ঘটে সত্যিকারও জীবনে? নিরুপায় নিশ্চেষ্টতায় শুভ্রার কান্নাটাই দেখতে থাকে সে। কিন্তু সাধে কি বলেছিলাম, একত্র সমাবেশ? হঠাৎ সমস্ত বাড়িটাই শুধু নয়, বোধ করে সমস্ত শহরটাই কেঁপে ওঠে দরজার ঠেলার প্রচণ্ড শব্দে। ধাক্কার পর ধাক্কা, নিবৃত্ত হতে আর চায় না। গভীর রাত্রে শব্দ কি ভয়ানক! এ আবার কি? এ শব্দ শুনে বাড়ির সবকটা লোক এক জায়গায় জড়ো না হয়ে করবে কি? এহেন আকস্মিকতায় যে বিষ খেয়ে মরতে বসেছ, সেও বিষের পাত্রটা হাত থেকে নামিয়ে একেবারে ঘটনাস্থলে উকি না দিয়ে পারা যায় কি? ব্যাপারটা কিছুই নয়। বহু মাইজের মৃদু করাঘাতে বুদ্ধবাবুর ঘুম ছুটল না দেখে হতবাগা বোধন কোথা থেকে এসেছে ব্যাপারটা নিজের হাতে তুলে নিয়েছে। এবার শুভ্রার সরোজের ঘরে গিয়ে আছড়ে পড়বার পালা। কেন সরোজ খামোকা এমন অপদস্থ করল শুভ্রাকে? চাকর বাকর আড়ালে হাসবে, এ কি বিশ্রী বিদঘুটে ঠাট্টা? নাকি ভাবলো ওরা কে জানে? দরজা ঠেলে ঠেলে ফিরে যেতে হলো শুভ্রাকে। এর চাইতে অপমান আর কী বা আছে জগতে? অন্য মেয়ে হলে অকারণে এমন অপমানে, রাগে অভিমানে হয়তো মরত। শুভ্রার এই শেষ কথাটার শুধু উত্তর দেয় সরোজ, তুমিও কেন তাই করলে না? তাই ভেবেই তো অবাক হয়ে যাচ্ছি। অথচ এ অপমানও হজম করতে হলো শুভ্রাকে। সত্যি তো, এমনি আর কি করে সে মরবে? তবে 1 মিনিটও আর তিষ্ঠবে না এ বাড়িতে। স্টেশনে গিয়ে বসে থাকবে বরং 2 ঘন্টা। এদের সামনে মুখ দেখাবে না আর। সরোজ না যায় নিজেই চলে যাবে সে। ছি ছি, বুধনটা পর্যন্ত কি না বুঝতে পারল। সেই থেকে মৌনব্রতই নিয়েছে নিরুপম। এই দণ্ডে শুধু চলে যাবার প্রস্তাবে একবার শুধু আড়াল খুঁজে শুভ্রাকে বলে, যেতেই তো হতো। কিছুক্ষণের জন্য এভাবে শো করে চলে যাবার কোনো অর্থ হয় না। চাপা অথচ তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দেয় শুভ্রা, আর বেশিক্ষণ থাকলে তোমার পোষা কুকুরটাকে লেলিয়ে দিতে কিনা তারই বা নিশ্চয়তা কি? শুভ্রা কথা বলবে না তো আর কি? প্রত্যাখ্যাত নারীর হৃদয়ের মতো এমন ভয়ঙ্কর হিংস্র আর কী বা আছে জগতে? যাবার সময় সরোজের কাঁধে একটা হাত রেখে নিরুপম ক্ষুব্ধ হাসির সঙ্গে বলে, যাও এখন 2 ঘন্টা স্টেশনে বসে থাকোগে। বোকার মতো দরজায় খিল লাগাতে গেলে কেন? কাঁধের ওপর রাখা বন্ধুর হাতখানার ওপর নিজের অপর হাতটা রেখে একটু মৃদু গলায় গভীর চাপ দিয়ে সরোজ হেসেই উত্তর করল, তাই ভাবছি, নেহাত বোকামি হয়ে গেছে। দরজায় খিল কতকাল আটকে রাখা যায় বলো? খিল আটকে জেগে বসে থাকবো, ভাবার মতন হাস্যকর বোকামি আর কি আছে? ভাবশূন্য নিরেট মুখে ওদের প্রত্যেকটি মালপত্র সযত্নে গাড়িতে তুলে দিয়ে ট্রেন ছাড়া পর্যন্ত দেখে ফিরে এসেছে বুধন।
হয়তো এতক্ষণে শুতেই গেল নিশ্চিন্ত হয়ে। বারান্দায় তেমনি পাতা রয়েছে বেতের টেবিল চেয়ারগুলো, তেমনি বাতাসে উঠছে টেবিল ক্লথের ফুলকাটা কোণ, উঠছে জানালা দরজার পর্দা। সারা রাত ধরেই ঝড় বইছে আজ, ভোর হয়ে আসছে, তবুও আলোটা নিভিয়ে দেবার কথা মনে পড়েনি মনিব বা চাকর কারুরই। অনর্থক জ্বলেই যাচ্ছে সমান তেজে। বিছানায় পড়ে পড়ে কি ভাবছে নিরুপম কে জানে। বিকেল 5টায় যাবার কথা ছিল ওদের, নিরুপমই আটকে ছিল শেষ রাত্রে ট্রেনখানায় অজস্র গুণকীর্তন করে করে। কিন্তু কোন সাহসেই বা করেছিল? অসংখ্যবার পায়নি কি বিপদের সংকেত? আচ্ছা, সরোজিকেই বা পায়নি? ঘড়ির অ্যালার্মকে বোমার সংকেত ভেবে আতঙ্কিত হওয়াটা যেমন হাস্যকর, তেমনি হাস্যকর নির্বুদ্ধিতা কি নয় সত্যিকারের সাইরেন শুনে অসতর্ক থাকা। অন্ধ আত্মবিশ্বাস, অর্থহীন উদারতা আর মূঢ় অসতর্কতার প্রভেদ কতটুকুই। আগের ট্রেনখানা ধরলে হয়তো বন্ধু আর বন্ধুপত্নীকে সসম্মানে সস্নেহে গাড়িতে তুলে দিয়ে আসবার সময় নিরুপম জানিয়ে রাখতে পারত পরবর্তী ছুটির জন্য সপত্নীক নিমন্ত্রণ। ট্রেনের জানালা থেকে মুখ বাড়িয়ে শুভ্রা আর সরোজ দিত সহাস্য প্রতিশ্রুতি। কে খোঁজ করতে যেত কোন নির্জনতায় চিরদিনের জন্য জেগে রইল এক অন্তহীন নিরুত্তর প্রশ্ন? কে জানে চলন্ত ট্রেনের জানালায় মুখ রেখে আসন্ন ভোরের আকাশের দিকে চেয়ে চেয়ে সরোজ ওই একই কথা ভাবছে কিনা? কোনটা শ্রেয়, অন্তহীন নিরুত্তর প্রশ্ন না সন্দেহহীন নির্মম উত্তর? আমাদের আজকের গল্প অসতর্ক এখানেই সমাপ্ত হলো। নমস্কার।